গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প জন্মদিন। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজ সকালের দিনটাই যেন কি রকম। যা কিছু করবার ছিল শেষ হয়ে গিয়েছে রায়বাহাদুরের। প্রথম যৌবনে যখন রাতুলপুর লালমোহন একাডেমির তিনি হেডমাস্টার, মাসিক বেতন 30 টাকা মাত্র, তখন সেই রাতুলপুরের স্কুলে পায়া ভাঙা চেয়ারে বসে সম্মুখস্থ নেবের বাঁশবনের দিকে এক দৃষ্টে চেয়ে কত কি দেখতে পেতেন সিনেমার ছবির মতো। দেখতেন এ দুঃখ থাকবে না, জীবন আসছে সামনে। সে জীবনে কলকাতায় তাঁর ভিলা হবে বালিগঞ্জে, মোটর থাকবে, কলিং বেল টিপলে উর্দি পরা খানসামা ঘরে ঢুকবে। তখন ছিল স্বপ্ন, স্বপ্ন ছিল অপূর্ব রঙে রঙিন। আজ তাঁর বয়স 61। আজ 61তে পা দিলেন। লেক প্লেসের বাড়িতে, নতুন বাড়ির তেতলায় যে ছোট ঘরটি তাঁর শোবার ঘর, সে ঘরে আজ ভোরে জেগে উঠে দেওয়ালের ক্যালেন্ডারের দিকে চোখ পড়তেই রায়বাহাদুর দেখলেন আজ 27শে আষাঢ় 1352 সাল। 61 বছরে পড়লেন তিনি আজ। সকালটা কিন্তু মেঘাচ্ছন্ন নয়। দিব্যি রোদ উঠেছে বাড়ির ছাদের মাথায়, সোঁদালি গাছগুলোর মগডালে। মন কেমন চঞ্চল হয়ে উঠল। চা পানের পর বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। ছোট মেয়ে সুমিতা বলেছিল, বাবা টোস্ট ভাজা হচ্ছে, দুখানা খেয়ে যাও চায়ের সঙ্গে। না, ও কি মাখন? আজকাল মাখন বলে যা বিক্রি হয়, ও দিয়ে টোস্ট আমার ধাতে সয় না, তোরা খা বলে রায়বাহাদুর বেরিয়ে পড়েছেন। খানিকটা এদিক ওদিক ঘুরে রায়বাহাদুর লেকের ধারের বেঞ্চিতে এসে বসলেন। একখানা মিলিটারি বোট কিছু দূরে ভাসাতে চেষ্টা করছে। একখানা লরি নিকটের রাস্তায় স্টার্ট দেওয়ার প্রচেষ্টায় প্রচুর গ্যাস ও শব্দ ছাড়ছে। না, কোথাও যদি একটু শান্তি আছে। 61 হলো তাহলে। যখন তিনি 16-17 বছরের ছেলে, তখন মনে আছে কারো বয়স 32 কি 34 বছর শুনলে তাকে প্রৌঢ় বলে মনে হতো। 40 বছরের লোক তো ছিল বৃদ্ধের মধ্যে গণ্য। আর এরই মধ্যে তার 61 বছর বয়স হয়ে গেল। নিজেকে খুব বেশি বুড়ো বলে মনে করতে পারছেন না রায়বাহাদুর। সেদিনও তো ধর্মতলার চুলকাটা সেলুনে বসে চুল ছাটিয়েছেন। কতদিন আর হবে? রায়বাহাদুর মনে মনে একটা মোটামুটি হিসেব করবার চেষ্টা করলেন। কাশী থেকে এসেছেন সেবার, বেশ মনে আছে। লেসলির বাড়িতে তাঁর শালাকে সেবার চাকুরি জুটিয়ে দিলেন গণেশ সরকারের সাহায্যে। গণেশ সরকার তাঁর সহপাঠী, দুজনে একসঙ্গে সেকালের সিটি কলেজে পড়েছিলেন। গণেশ সরকার লেসলির বাড়ি বড় চাকরি করত, এখন অবসর নিয়েছে। গণেশেরও বয়স তা হলো 60-61, 2-1 বছর কম বা 2-1 বছর বেশি, ওতে কিছু যায় আসে না। সেটা হবে 1920 সাল। দেখতে দেখতে 25 বছর হয়ে গেল। নিতান্ত কমই বাকি। ভাবলে মনে হয় সেদিনকার কথা। হিসেব করলে দেখা যায় হাওড়ার পুলের তলা দিয়ে অনেক জল চলে গিয়েছে তারপর। তবে ওই যা ভাবছিলেন রায়বাহাদুর, বয়স হলে কি হবে, আর 5 জন বুড়োর মতো তিনি নন। এমনকি 55-56 বছরের লোককে তিনি অনেক সময় বুড়ো বলে উল্লেখ করে থাকেন। নাতি ও ছেলেমেয়ের কাছে বলেন, সেই বুড়ো নাপিতটা আজ এসেছিল রে। নিজের চেয়ে 2-1 বছর কম বয়সের লোককে বলেন, আরে একেবারে বুড়ো বেড়ে গেলে যে, ছ্যা ছ্যা ছ্যা, দাঁতগুলো সব খুঁয়েছ দেখছি। তাঁর দাঁত এখনো অটুট আছে, দাঁতেই নাকি যৌবন।
তিনি মনে মনে ভাবেন এবং 5 জনকে বলেও বেড়ান। নিজের কাছে এই সত্যটা প্রমাণ করবার জন্যে তিনি মাঝে মাঝে পার্কে নির্জনে বসে চানাচুর ডালবাদাম ভাজা কিনেও খেয়ে থাকেন। এই কি দিচ্ছিস ও? 2টো ডাল ভাজা বেশি করে দিস। হ্যাঁ, টাকার ভাঙনি নেই, বেটারা সব ডাকাত। 4 পয়সার ডাল বাদাম নিলাম বলে কিনা টাকার ভাঙনি নেই। এই নে যা। বেশ জায়গা করেছে এই লেক। এই বেঞ্চিখানা বড় ভালো লাগে। মাঝে মাঝে এখানে এসে বসেন। নির্জনে বসে থাকতে ও ভাবতে বেশ লাগে। বাড়িতে বড় গোলমাল, বসে ভাববার সময় নেই। ভাববার কথা অনেক, কিন্তু বাইরের ঘরে ছেলে ও নাতিদের পড়ার মাস্টার এসে পড়েছে এতক্ষণ। সুমিতার ঘরে সুমিতার বন্ধু অলকা ও ডাক্তারবাবুর নাতনি বেলা এসে গিয়েছে। অত গুজগুজ ফুসফুস কেন? সুমিতার মাথা বিগড়ে দেবে ওই ডাক্তারবাবুর ধিঙ্গি নাতনিটা। কমিউনিস্ট। সেদিন কোথা থেকে এক গাদা ওইসব কমিউনিস্ট বইপত্তর সুমিতার বিছানায়। আজকাল কি যে হচ্ছে দেশে, মেয়ে ছেলেদের মধ্যেও কিনা ওইসব। এই তো গেল বাইরের ঘরের কথা। যদি বাইরের বারান্দায় বেতের চেয়ারে বসবেন, তবে অমনি প্রতিবেশী বৃদ্ধ ভুবনবাবু এসে জুটবে। এই যে রায় বাহাদুর, বসে আছেন নাকি? তামাক খাবেন না সকালবেলা? আজ কাগজ দেখেননি এখনো? ও কিনে ওরা ব্যাপারটা দেখেছেন? গোল খাইয়ে ছাড়লে আমাদের বাবাজিদের। হ্যাঁ, চা তাও হয় হোক, আপত্তি নেই। নয়তো অবিনাশ দালাল এসে যাবে। রায় বাহাদুর কেমন আছেন? বেশ ভালো ভালো, শুনে খুশি পেলাম। আর আমাদের এখন একটা কথা, হরিশ মুখুজ্জে রোডের বাড়িখানা একবার দেখবেন। আজই যেতে হয়, ওদের অ্যাটর্নিরা বড্ড প্রেস করছে। কাল আপনাকে ভাবলাম একবার ফোন করি। কটার সময় সুবিধা হবে? আরে ওর চেয়ে ভালো আর পাবেন না, তবে বায়নার আগে রেজিস্ট্রি অফিসগুলো একবার সার্চ করতে হবে। সে আমি করিয়ে দেব, আপনাকে কিছু করতে হবে না। চা এত বেলায়? আচ্ছা, তা চিনি কম দিয়ে। হ্যাঁ, কিংবা আসবে গলির জীবন মুখুজ্জে, ওর ভাইপোর একটা চাকরির জন্য অনুরোধ করতে। তিনি যত বলেন আজকাল তাঁর হাতে কিছু করবার নেই, চাকরি কোথা থেকে করে দেবেন, ততই তাকে আরও চেপে ধরে। বাড়ির ভেতরে যে থাকবেন সেখানেও বিপদ কম নয়, গৃহিণীর নানা রকম তাগাদা। ভাগ্নি জামাইয়ের বাড়ি তত্ত্ব না পাঠালে নয়, ওপরের ঘরের পায়খানা মেরামত করে দাও, নানা ফৈজত। তার চেয়ে এই বেশ আছেন। পাশের বেঞ্চিতে একজন বৃদ্ধ লোক নাক টিপে জপ কিংবা প্রাণায়াম করছে। ওদিকের বেঞ্চিতে একটি যুবক বসে লেকের জলের দিকে চেয়ে রয়েছে। এত সকালে আর কোথাও কোনো লোক নেই। হ্যাঁ, যা ভাবছিলেন, জীবনটা যেন কীরকম হয়ে গেল। রাতুলপুরে সেই দিনগুলি এই সকালবেলার রোদের মতো স্বপ্নমাখা ছিল। এখন সে স্বপ্নের আবেশও স্মৃতি থেকে টেনে আনতে পারেন না। সেই রাতুলপুরের স্কুলের চটা ওঠা দেওয়ালটা, নবীন নাপিত চাকর ঘণ্টা বাজাতো, তার জন্যে টিফিনের সময় বাজার থেকে নিমকি রসগোল্লা এনে দিত। নবীনের ছেলেটি মারা গেল টাইফয়েডে, ফ্রি পড়তো স্কুলের নিচের ক্লাসে। তার জন্যে একদিন স্কুল বন্ধ হলো। হেডমাস্টার ছিলেন গুরুচরণ সান্যাল, অনেক দিনের প্রবীণ শিক্ষক। তাকে বলতেন, আপনি হচ্ছে ইয়ং ম্যান কেশববাবু, এসব স্কুলে আপনার পোষাবে না। এসব কাজ কাঠের জানেন, যাদের ভবিষ্যৎ বলে কিছু নেই। যেমন ধরুন আমাদের, এ বয়সে কোথায় যাচ্ছি বলুন। বেরিয়েছিলেন রাতুলপুর স্কুল থেকে তার পরের বছরেই, ভবিষ্যতের সন্ধানে। ভবিষ্যৎ তাকে একেবারে প্রতারণা করেনি, অনেকের চেয়ে তার সঙ্গে ভালো ব্যবহার করেছে। কিন্তু আজ মনে হচ্ছে সব দিয়েও ভবিষ্যৎ তাকে যেন কিছুই দেয়নি। তার স্বপ্নকে কেড়ে নিয়েছে, আশাকে কেড়ে নিয়েছে, ফুরিয়ে গিয়েছেন, নিঃশেষে ফুরিয়ে গিয়েছেন তিনি। যে ভবিষ্যৎ আজ অতীত, তাতে তিনি জেতেননি, ঠকেছেন। আজ তার বয়স, থাক বয়সের কথা, ওটা সবসময় মনে না করাই ভালো।
বয়সের কথা মনে না আনবার জন্যেই তিনি পার্কে বসা ছেড়ে দিয়েছেন। তার বাড়ির কাছে একটা পার্ক আছে। ছোট পার্কটাতে লেকপাড়ার পেনশনপ্রাপ্ত জজ, সাব জজ, ডেপুটি ম্যাজিস্ট্রেট, বড় কেরানি প্রভৃতি বৃদ্ধের দল নিয়মিতভাবে বেড়াতে আসে। এ বেঞ্চিতে ও বেঞ্চিতে বসবে আর সামাজিক ও শারীরিক কথাবার্তা বলবে। তমুকের নাতনির বিয়ের কি হলো, অমুকের নাতনি এবার ম্যাট্রিক বৃত্তি পেয়েছে। মেয়ে ছেড়ে ওরা নাতনিতে নেমেছে। নাতনি সম্বন্ধে এমন উচ্ছ্বসিত হবে যেন কারো নাতনি কোনোদিন ম্যাট্রিক পাশ করেনি। সব নাতনি অসাধারণ, সাধারণ নাতনি একটাও চোখে পড়েনি। নাতনির প্রসঙ্গের পরে উঠবে বাতের প্রসঙ্গ, দাঁতের ব্যথার প্রসঙ্গ, রক্তের চাপের প্রসঙ্গ। যমদূত যেন দণ্ড উঁচিয়ে বসে আছে পার্কটার প্রত্যেক বেঞ্চিখানার উপরে। সে আবহাওয়ায় বসলেই মনে হয় এবার দিন ফুরলো, সমঝে চলো, ইহকাল পরকাল হারিও না। কিংবা মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর। কিংবা বাঁশের দোলাতে উঠে কেহে বটে যাচ্ছ তুমি শ্মশান ঘাটে, ইত্যাদি। দিন কত গিয়ে তাই রায়বাহাদুর আর ওইসব ক্ষুদ্র সামাজিক পার্কে যান না। সেখানে বাত ব্যাধিগ্রস্ত পেনশনভোগী বৃদ্ধদের যাতায়াত। তার চেয়ে আসেন তিনি এই লেকের ধারে। শ্যাম বনকুঞ্জ পাওরে, হরিতবর্ণ দ্বীপটি জলের একদিকে। কত সুগঠিত দেহ তরুণ, কত প্রণয় চপলা তরুণী কলেজের ছাত্রী আসে যায়। ওয়াকাইয়ের দল কলহাস্যে চটুল পদে বেড়ায় মাঝে মাঝে, ঠোঁটে রং, খাকির আঁটোসাঁটো পোশাক পরনে। না, এখানে লাগে ভালো, যৌবনের হাওয়া বয় সর্বদা। বাঁচবেন অনেক দিন। হাত দেখিয়ে বেড়ান এখানে সেখানে রায়বাহাদুর। সেদিন কার্জন পার্কে এক উড়িয়া জ্যোতিষী তাঁকে বলেছে। তাছাড়া এ তিনি জানতেন তাঁর আয়ু যে প্রায় 90-এর কান ঘেঁষে যাবে, জ্যোতিষী না বললেও তা তিনি জানেন। আজ এত পয়সা রোজগার করেও, কলকাতায় এত বড় বাড়ি করেও, V8 কার্ড চালিয়েও মনে হচ্ছে রাতুলপুরের সেই দিনগুলো 24 বছরের সতেজ যৌবন নিয়ে যদি আবার ফিরে আসতো। সেই বাঁশবনের দিকে চেয়ে দেখা, ঢং ঢং করে ঘণ্টা বাজাতো নবীন, কত নির্জনে বসে জীবনের ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে থাকা। তখন ছিলেন গরিব স্কুল মাস্টার, আজ তিনি বড় লোক। স্কুল মাস্টারি ছেড়ে এক বন্ধুর পরামর্শে ব্যবসা ধরলেন, ইন্স্যুরেন্স কোম্পানি খুললেন। বড় আপিস হলো, ধুলো মুঠো ধরলে সোনা মুঠো হতে লাগলো। দেশহিতকর কাজও 2-4টে যে না করেছেন এমন নয়, পয়সা যথেষ্ট হয়েছে। ছেলেরা বলে, ভালো গাড়ি কিনুন বাবা, একখানা মার্সিডিজ বেঞ্চ দেখে এলাম কাল, খরগোশের মতো নিঃশব্দে চলে। কি ফোর্ড গাড়িতে চড়বেন চিরদিন। যুদ্ধের আগেকার কথা অবশ্যই। তেলের অভাব ছিল কি? কিছু ক্যালকাটা প্রপার্টিজ করলেন, যার জন্যে কলকাতার বড় লোকেরা হাঁ করে থাকে। বাড়ি বিক্রি থাকলেই রায়বাহাদুর কিনবেন। অ্যাটর্নির অফিসে গিয়ে হয়তো জানা গেল বাড়ি 3rd মর্টগেজ। প্রথম 2 বন্ধকি ক্ষতের টাকা শোধ দিয়েও বাড়ি কিনেছেন, জেদের বশবর্তী হয়ে। দিন কতক জমি কেনাবেচা আরম্ভ করলেন। এই লেক অঞ্চলে, বালিগঞ্জ স্টোর রোড, গড়িয়াহাট অঞ্চলের অনেক বাড়ি তাঁর জমির ওপর। এসব কাজে ঠকেছেনও অনেক। দায়শূন্য ভেবে যে সম্পত্তিতে হাত দিয়েছেন, রেজিস্ট্রি অফিস অনুসন্ধান করে দেখা গেল তার অবস্থা কাহিল। মানুষকে বিশ্বাস করা যে কত বিপজ্জনক। আজ সব করেও তিনি ফুরিয়ে গিয়েছেন। বড় ছেলে অফিস বেরোয়, ভালো কাজ বোঝে, তাঁর অভাব কেউ অনুভব করে না, অফিসে, ঘরেও না। মেয়ে ছেলেরা এখন মালিক হয়েছে, নিজেরাই ব্যবস্থা করে, তাকে জিজ্ঞেসও করে না অনেক সময়। কেবল গিন্নি এখনও পুরনো দিনের সুর বজায় রেখেছেন। তাকে না হুকুম করলে গিন্নি চলে না। মুখ নাড়া, মুখ ঝাড়া সব তাঁরই ওপরে। আসলে পুত্রবধূদের প্রতাপে তিনিও প্রায় অর্ধ বাতিল। সুন্দরী বড় পুত্রবধূটির দাপট সবচেয়ে বেশি। কলেজে পড়া মেয়ে মুখের কাছে কেউ এগোতে পারে না। মুখের সৌন্দর্যে ত্রিভুবন জয় করতে পারে। বাড়ির ঝিচাকর তার কথায় মরে বাঁচে। বুড়ো বুড়িকে বড় কেউ একটা গ্রাহ্যের মধ্যে আনে না। তাই তো বলেছেন তিনি ফুরিয়ে গিয়েছেন। 61 বছরেই ফুরিয়ে গেলেন। আজ গাড়ির পঞ্চম চক্রের মতোই তিনি অনাবশ্যক,
ওই রাতুলপুরে তিনি প্রথম প্রেমে পড়েন। পুরুতগিরি করতেন বিশ্বেশ্বর চক্রবর্তী, তার মেয়ে নাম নিরুপমা। শহরের তুলনায়, তার বড় পুত্রবধূ প্রতিমার তুলনায় হয়তো নিরুপমা তত কিছু না, তবুও সে সুন্দরী ছিল, মুখশ্রী কিন্তু চমৎকার। বাড়িতে আর কেউ থাকতো না পুরুত ঠাকুরের। নিরুপমার সঙ্গে বুড়ো জলপাই গাছের তলায় দুপুরের ছায়ায় লুকিয়ে দেখা হতো মাঝে মাঝে। 16 বছরের সুশ্রী কিশোরী। একদিন নিরুপমা দুটি পাকা আতা দুহাতে নিয়ে এসেছিল। হেসে বললে, তুমি আতা খাও? কেন খাবো না, এই নাও আমাদের গাছের আতা। শুধু আতা দিলে আতা নেব না। নিরুপমা চোখ বড় বড় করে বললে, তবে কি আর কিছু দিতে হবে ওই সঙ্গে? কি? এই দেখিয়ে দিচ্ছি কি, সরে এসো। ধ্যাৎ, ভারী দুষ্টু তো। হাত ছাড়িয়ে নিরুপমা ছুটে পালিয়ে গেল হরিণীর মতো চটুল গতিতে। আর একদিন বিশ্বেশ্বর চক্রবর্তী সেদিন তার মায়ের তিথি উপলক্ষে ব্রাহ্মণ ভোজনে গ্রাম্য মাস্টারটিকেও নিমন্ত্রণ করেছেন। খেতে বসেছেন ভাবি রায়বাহাদুর, পরিবেশন করছে নিরুপমা, আরও 5-6 জন ব্রাহ্মণ একত্র খেতে বসেছে। হঠাৎ খেতে খেতে মুখ তুলে দেখলেন নিরুপমা ঘরের মধ্যে জানলার কাছে দাঁড়িয়ে এক দৃষ্টে তাঁর দিকে চেয়ে আছে। উনি ঈষৎ হেসে ফেলতেই নিরুপমাও মৃদু হেসে জানলা থেকে সরে গেল। কালকের কথা বলে মনে হচ্ছে, অথচ কত কাল হয়ে এলো, 40 বছর। আজও চোখ বুঝলে নিরুপমার সে সলজ্জ দুষ্টুমির হাসি তিনি দেখতে পান। 1-8 দিন নয়, এরকম কত ঘটনা ঘটেছিল 1 বছর ধরে। নিরুপমার সঙ্গে তার বিবাহের প্রস্তাবও হয়েছিল, বিবাহ হয়েও যেত, কিন্তু গ্রামের বিধুভূষণ মজুমদার এক সামাজিক জোট পাকালেন। রায়বাহাদুর কিশোরমণি থাকের ব্রাহ্মণ, অর্থাৎ কৃষ্ণনগরের রাজারা যে বংশের। তখনকার আমলে কিশোরমণি থাকের পাত্রকে কুলিনেরা কন্যাদান করতেন না, সেকালে এমনিই ছিল। বিবাহ ভেঙে গেল। রায়বাহাদুর বিদেশি লোক, কেউ তাকে খবর দেওয়া ছিল না। বিবাহের দিন নিরুপমা কেঁদেছিল না কাঁদেনি? শুধু সংবাদটা পাবার জন্যে রায়বাহাদুর কত চেষ্টা করেছেন, কেউ এ সংবাদ তাকে দিতে পারেনি। আর কখনো নিরুপমার সঙ্গে তার দেখাও হয়নি, কেই বা তাকে সংবাদ এনে দেবে? এই ঘটনার কিছুদিন পরে রায়বাহাদুর সে গ্রাম ত্যাগ করে আসেন, আর যাননি কোনো দিন। জীবনের প্রথম প্রেম, সেসব দিনের কথা ভাবলেও হারানো যৌবন আবার ফিরে আসে যেন। ওখান থেকে চলে আসবার পর তিনি কতবার ভেবেছেন, নীরু আজ কোথায় আছে, কেমন আছে, তার জন্য নীরু কি ভেবেছিল। এ সংবাদ তাকে আর কেউ দেয়নি। বিবাহ করেছিলেন বড়লোকের সুন্দরী মেয়েকে, কিন্তু নীরুকে ভোলেননি কোনো দিন। প্রথম প্রথম খুবই ভাবতেন, মধ্যে 10-20 বছর আর তেমন ভাবতেন না, অর্থ উপার্জনের নেশায় ভুলেছিলেন। এখন আবার মাঝে মাঝে মনে হয়। একটি তরুণ যুবক এসে কিছু দূরে একটা নারকেল গাছের তলায় দাঁড়ালো। এদিকে ওদিকে চেয়ে যেন সে কাউকে খুঁজছে। রায়বাহাদুর সচকিত হয়ে উঠলেন। ছোকরা নিশ্চয়ই ওর প্রেমিকার সন্ধানে এসেছে। তার ছোট ছেলে অমীয় জীবনের বয়সী। আজকাল অমনি হয়েছে যে, তাদের সময় কিছুই ছিল না। তরুণী অভিসারিকাদের পক্ষে স্বর্ণযুগ চলেছে এটা। কই, ছোকরা একা একা বসে আছে উদ্ভ্রান্তভাবে, তিনি কই, মানে মা লক্ষ্মীটি এখনো আসেন না কেন? আজ রায়বাহাদুরের ইচ্ছে হলো রাতুলপুরে যাবেন, একবার গিয়ে দেখে আসবেন। তার মনে হচ্ছে 40 বছর যেন কেটে যায়নি, যেন তিনি নব্য যুবকই আছেন। ভ্রমর কৃষ্ণ গুম্ফ আছে তাঁর, যেন তিনি ব্লাড প্রেশারে ভুগছেন না আজ 2 বছর, যেন তার বাত হয়নি সেবার আশ্বিন মাসে, এবং বাতে কিছুদিন শয্যাশায়ী হয়েছিলেন না। যেন রাতুলপুরের আম শিমুল জাম কাঁঠালের ঘন ছায়ানি কুঞ্জে চিরযৌবনা নিরুপমা আজও কিশোরী, তাঁরই আশায় পথ চেয়ে বসে আছে। গাছতলার সেই যুবকটি কিছু দূরে একটা বেঞ্চির উপর হতাশভাবে বসে পড়েছে, বেচারি। সেই রাত্রেই রায়বাহাদুর মনে মনে ঠিক করে ফেললেন,
তিনি রাতুলপুরে যাবেনই, কাল সকালে উঠেই যাবেন। ছোট মেয়ে সুমিতা এসে বলল, বাবা রাত্রে কি খাবে? বৌদিদি বলে পাঠালেন। রায়বাহাদুর মুখ খিঁচিয়ে বললেন, কেন, তিনি কি জানেন না আমি রাতে কি খাই? যাও পর্দাটা তুলে দাও। সুমিতা মুখের অপূর্ব ভঙ্গি করে চলে গেল। রায়বাহাদুরের দোতলার দক্ষিণমুখী বসবার ঘর, সামনের দেওয়ালে সবই জানালা। সুমিতা জানালার পর্দা খুলে দিয়ে চলে গেল। পুরো গদিয়াটা গিলি কৌচে বসে শেড দেওয়া লম্বা ডালের আলোতে রায়বাহাদুর অন্যমনস্কভাবে একখানা বাংলা মাসিক পত্রিকার পাতা উল্টাচ্ছিলেন। এসব পত্রিকা এনেছে মেয়ে বা বৌমারা, তিনি এসব পড়েন না। বড় পুত্রবধূর প্রতিমা রূপের হিল্লোল তুলে ঘরে ঢুকে বললে, আমায় ডেকেছেন? হ্যাঁ, আমি কি খাবো জিজ্ঞেস করে বাড়িয়েছ কেন? আমি কি খাই? প্রতিমা জানে শ্বশুর বৃদ্ধ হয়ে ইদানিং খিটখিটে হয়ে পড়েছেন। সে সান্ত্বনার সুরে বললে, না সেজন্যে না, আপনি দুদিন কিছু খাচ্ছেন না রাত্রে, বলেন সাবু করে দাও। তা আজও কি সাবু খাবেন? না লুচি খান কত গরম গরম করে আনবো? ভালো মাগুর মাছ আছে কি না তাই বলে পাঠালুম। মাগুর মাছের কথা কেউ তো আমাকে বলেনি, সবাই হয়েছে এমন। তাহলে দুখানা লুচি আমি আনি। হ্যাঁ, আবার রাত 3টে করো না। না না, 10 মিনিটের মধ্যে আনছি বাবা। না, এ সংসারে সুখ নেই। তার মুখের দিকে কেউ তাকায় না। গিন্নি কি এতই ব্যস্ত যে একবার এসে তার খাওয়ার খোঁজ নিতে পারেন না? আর যদি প্রতিমা একটু পরে এই রূপোর থালায় লুচি সাজিয়ে ও একটা খুঁড়ো বসানো ছোট রূপোর বাটিতে মাছের ঝোল নিয়ে ঘরে ঢুকল। রায়বাহাদুর বললেন, তোমার শাশুড়ি কি করছেন? প্রতিমা সুললিত ভঙ্গিতে আঁচল সামলে নিয়ে বলল, মা ঠাকুর ঘর থেকে বেরোননি তো। বেশ, বেরোতে হবে না। বসুন, জল নিয়ে আসি বাবা। টেবিলেই খাবেন তো? রায়বাহাদুর বিরক্তির সঙ্গে বললেন, রেডিওটা সর্বদা ঝংঝং করলে আমার মাথা ধরে যায়। কে খুলেছে রেডিও? ছোট বৌমা বুঝি? বন্ধ করে দাও। ও নাকি সুরে গান সর্বদা বরদাস্ত করতে পারি না আমি। রাতুলপুরে যাবেনই তিনি। অসহ্য হয়ে উঠেছে সংসার। শান্তি বলে জিনিস নেই এখানে। একবার গিয়ে ঘুরে আসবেন প্রথম যৌবনের শত মধু স্মৃতিমাখা গ্রামটিতে। হয়তো নিরুপমার সঙ্গে দেখা হয়েও যেতে পারে। অন্তত সেই সব জায়গাতেও আবার গেলে জীবনের একঘেয়েমিটা কেটে যাবে। মাথা ধরেছে বেজায়, শুধু রেডিওটার জন্যে। কতবার তিনি বারণ করেছেন, কিন্তু এ বাড়িতে তাঁর কথা কেউ আমলা নেই। সাদেকে তিনি শরীর কেমন ঝিমঝিম করছে। মধ্যরাত্রে বড় পুত্রবধূ প্রতিমার ছোট কোকাটি জেগে মায়ের ঘুম ভাঙালো। প্রতিমা উৎকর্ণ হয়ে শুনল, দোতলায় শ্বশুরের ঘর থেকে কেমন যেন একটা অস্বাভাবিক গোঙানির শব্দ আসছে। সে তখনই নিচে এসে সকলের ঘুম ভাঙালো। রায়বাহাদুর বিছানায় গুটিসুটি হয়ে অস্বাভাবিকভাবে শুয়ে আছেন। তার মুখ থেকে একটা অস্পষ্ট শব্দ বার হচ্ছে। বড় ছেলে বাড়ি নেই। ছোট ছেলে ফোন করে দিল ডাক্তারকে, তারপর নিজেও ছুটল। খুব হইচই উঠল। সবাই ঝুঁকে পড়ল বিছানার ওপরে। বড় মেয়েকে আনতে মোটর ছুটল বাগবাজারে। ঝি চাকর, মেয়ের দল, পুত্রবধূর দল, নাতি নাতিরা মিলে লোকে লোকারণ্য ঘরের ভেতর। রায়বাহাদুর কি একটা বলছেন অস্পষ্ট গোঙানির মধ্যে, কেউ বুঝতে পারছেন না। প্রতিমা কান পেতে ভালো করে শুনে বলল, নীরুকে? নীরু কার নাম? নীরু নীরু করে যেন কি বলছেন বাবা। ডাক্তার এসে বললে, স্ট্রোক হয়েছে। সেবা শুশ্রূষা চলল। বড় ছেলেকে টেলিগ্রাম করা হলো রংপুরে। সেখানে সে যুদ্ধের বড় কন্ট্রাক্টরির কাজ নিয়েছে। ট্রাঙ্কাল করা গেল মেজ ছেলেকে ঝরিয়ার কয়লার খনিতে। সেদিন বেলা 12টার আগে রায়বাহাদুর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।